আপনি বলছিলেন যে বঞ্চিত একটা বিষয়, আপনাদের পেশায় একটা বঞ্চিত করা হয়েছে অনেককে। আপনি নিজেও একজন বঞ্চিতের শিকার হয়েছেন, আমরা যতদূর জানি, দেখেছি। তা আপনার এই সংকটকালীন জীবনের ঘটনা দর্শকদের উদ্দেশ্যে জানান, যে আপনি ওই সংকটটা কিভাবে পেরিয়ে আসছেন। আপনি ওই সময়টা খুব সংকটের মধ্যে ছিল, আপনাদেরকে প্রমোশন দেওয়া হয়নি, আপনাদেরকে চাকরি করতে দেওয়া হয়নি, এই বিষয়গুলি কীরকম ছিল? দেখেন, আসলে এই ব্যক্তিগত কথাগুলো আমি কখনোই শেয়ার করতে চাচ্ছিলাম না। এগুলো আসলেই খুব কষ্টের, কারণ আমি যেই এক্সাম্পল কিছুক্ষণ আগে দিয়েছি যে আপনার একজন ডাক্তারকে শিশু নীলফামারী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা আমার জীবনেও ঘটেছে। আমার মতো আমি হয়তো কম সাফারার হয়েছে, আমার চেয়ে অনেক বেশি বেশি সাফারার হয়েছে আমার অসংখ্য চিকিৎসক। শুধু চিকিৎসা সেক্টরে যেটা হয়েছে শুধু তা কিন্তু নয়, অন্যান্য পেশায় আপনি হয়েছে। প্রশাসনের অন্য ক্যাডারে যান, সেখানেও তারাও কিন্তু বঞ্চিত হয়েছে। তাই আমরা আমি একটু তাহলে আমার পিছনের হিস্ট্রিতে আমি একটু যেতে চাই। আমি MS ইউরোলজি পাশ করার পরে যখন আমার প্রমোশনটি হওয়ার কথা ছিল, যখন আমি ডিপার্টমেন্ট আমার এক বিভাগ থেকে আমি সার্জারি বিভাগে কাজ করতাম, যখন ইউরোলজি বিভাগে যাব, আমি 6বার অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু আমি সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। এবং সেই ডিপার্টমেন্টে আমি কাজ করেছি যখন, তখন আমি বিদেশে যাওয়ার জন্য একটা SIU স্কলারশিপ পেয়েছিলাম, ফেলোশিপ। সেটিতে কিন্তু যাওয়ার জন্য আমাকে ছুটির জন্য আমাকে যে ছুটিটি দেওয়ার কথা, সেই ছুটিটি কিন্তু দিতে চাচ্ছিল না। এবং তখন আমার সাহসের যে বাতিঘর যিনি ছিলেন, তিনি আমাকে সাহস দিয়েছেন। তিনি আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং তিনি তখন বলেছিলেন যে আমার দলের নেতাকে, যে প্লিজ তুমি কালকে ওর ব্যাপারটি নিয়ে সাংবাদিক সম্মেলন করো। এবং সেখানে কিন্তু সেই জায়গাতে কিন্তু আমি আমার ব্যাপারটি আইনগত প্রক্রিয়া দেখার জন্য তার লয়ারদেরকে বলে দিয়েছিলেন। আমি তার সাহসটি নিয়েই কিন্তু আমি সেই ব্যবস্থাতে যাওয়ার আগেই পরবর্তীতে আমার ছুটির মঞ্জুর করা হয়। আমি বিদেশে যাই, এসে কাজ করার সেই সুযোগ সেটিও কিন্তু পাইনি। সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কারণ সেটা হতেই পারে, সেটা সম্ভব। কিন্তু আমি মনে করি যে এই কথাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত। কারণ এগুলো থেকে, কারণ আমরা যার যার প্রাপ্যতা, প্রফেশনাল বডিতে যার যার কাজের যে মূল্যায়ন, সেই জায়গাটাই করা উচিত। এবং সেই ব্যাপারে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন এই জুলাই আগস্ট আন্দোলনের পরে আমরা যখন হাসপাতালগুলোতে আসলাম, তখন আমাদের দলের যে বর্তমান চেয়ারপারসন মাননীয় প্রধানমন্ত্রী তখন একটি কথা বলেছিলেন যে সবাইকে সমানভাবে দেখার জন্য, এবং যার যার জায়গা থেকে বিরোধী দল হোক আর যে দলেরই হোক না কেন, তাদের যেন কর্মের কোনো ব্যাঘাত না ঘটে এবং তাদেরকে সুষ্ঠুভাবে কাজ করে দেওয়ার জন্য। আমি নিজে বিভিন্ন হসপিটালে, এক হসপিটাল থেকে আরেক হসপিটালে গিয়েছি, এবং যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলি এখন বর্তমানে, আমি তাদের জন্য বলেছি যে না, তাদেরকে হাসপাতালে আসতে দিতে হবে, তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছি। আমি নিজে গিয়েছি, বিভিন্ন হসপিটালে আমি ভিজিট করেছি এবং তাদেরকে বলছি যে না, তাদেরকে আসতে দেন, জয়েন করতে দেন, তারা কাজ করবে। কারণ এই জায়গাটি কিন্তু খুব কষ্টের। কারণ আপনি যদি আপনার সময় মতো যদি আপনি কোনো কিছু না অর্জন হয়, তাহলে কিন্তু শুধু আপনি বঞ্চিত হচ্ছেন না, পুরো নেশন বঞ্চিত হচ্ছে, একটা পরিবার বঞ্চিত হচ্ছে, সমাজ পিছিয়ে যাচ্ছে। আমরা কখনো একটা অনুষ্ঠান যেতে পারতাম না। একটা অনুষ্ঠানে গেলে আত্মীয় স্বজন থেকে শুরু করে যারা আমাদের ওইখানে অনুষ্ঠানে গেস্ট থাকতেন, তারা জিজ্ঞেস করতেন তোমার কি অবস্থা, এখন কি হয়েছো। তো এই জায়গাটি পরিচয় দিত, নিজের কাছে কষ্ট লাগতো। শুধু এই জায়গাগুলো থেকে আমাদের আসলে সকলের বেরিয়ে আসা। কথা প্রসঙ্গে আপনি আপনার নেত্রীর কথা বললেন, প্রয়াত সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা। আমরা যতদূর জানি যে আপনি 11 থেকেই ওনার চিকিৎসা দেখেছেন হাসপাতালে, এবং আজকের যে প্রধানমন্ত্রী ওনাকেও আপনারা চিকিৎসা করিয়েছেন, আপনাদের তত্ত্বাবধানে চিকিৎসা হয়েছে। তো সেই বিষয়ে যদি আপনার কিছু জানা থাকে, তখন কিছু স্মৃতি যদি কিছু, মানে তখন 111 সরকার, তারপর আপনাদের দলীয় পরিচয় কিংবা আপনাদের আদর্শের পরিচয়ের বাইরে আপনারা চিকিৎসা করতে হয়েছে, একটা প্রতিবন্ধকতাও ছিল। আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম, তো আমরা দেখেছি যে আপনারা এই কাজটা করেছেন। তখন আপনাদের কি পরিস্থিতির মধ্যে কাজ করতে হয়েছে? দেখেন, আপনার মতো যারা সাংবাদিকতা যারা করতেন, আপনাদের সাথে তো 111-এ আমরা পেশাজীবী হিসেবে একসাথেই কাজ করেছি, এবং আপনারা কিন্তু তখন স্পষ্ট আপনারা দেখতে পেয়েছেন। বিশেষ করে 111 যখন হলো এই দেশে, তখন আমরা চিকিৎসকরা কি সাদা কালো ভেবেছি? আমরা কিন্তু সব দলের সবাইকে কিন্তু আমরা চিকিৎসাটা দিয়েছিলাম।
আমার স্পষ্ট মনে আছে আমার দলের যে চেয়ারপারসন, এখন বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তখন ভর্তি হয়েছিলেন কিন্তু তখনকার বিএসএমইউ ও বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেটি আছে সেখানে। আমার ওই দিনটির কথা এখনো মনে পড়ে। এবং তিনি সেখান থেকে সেখানে যখন ভর্তি হতে আসেন তখন ওই জায়গাটিতে ছিলেন আমাদের ব্রিগেডিয়ার হান্নান শাহ। তার কিছুদিন আগে হান্নান শাহ সেখানে ভর্তি হতে আসছিলেন এবং তখন সবাই চিকিৎসার জন্য বিএমইউতে আসতেন এবং চিকিৎসাটা নেওয়ার জন্য এবং তারা দীর্ঘক্ষণ থাকতেন, কারণ এখানে থাকলে তারা নিজেকে নিরাপদ বোধ করতেন। কিন্তু তার সিট পাওয়া যাচ্ছিল না। তখন তিনি অর্থোপেডিক্সে ভর্তি হলেন এবং ওই হান্নান শাহর ভর্তির ব্যাপারে আমি জড়িত ছিলাম। হান্নান শাহকে আমি যখন রিকোয়েস্ট করলাম এবং হান্নান শাহ হাঁটছিলেন, আমার কাছে মনে আছে তিনি একটি গেঞ্জি পরে, সাদা গেঞ্জি পরে ওই করিডোরে হাঁটছিলেন এবং তাকে যখন রিকোয়েস্ট করা হলো তিনি তার সিটটি কিন্তু ছেড়ে দিলেন এই বর্তমানের যে আজকের প্রধানমন্ত্রী তার জন্য। এবং তিনি ছেড়ে দিয়ে তিনি রিলিজ নিয়ে চলে গেলেন জেলখানায় এবং বর্তমান প্রধানমন্ত্রী তখন ভর্তি হলেন পিজি হাসপাতালে এবং সাবেক পিজি হাসপাতালে। বা আপনি জানেন যে তার উপরে কি টর্চার হয়েছে। তখন আপনারা কি অবস্থায় তাকে এবং দেখেছিলেন? তাকে যখন এখানে ভর্তি হলেন এবং তাকে যখন ঢাকা মেডিকেলে এমআরআই করতে নেওয়া হলো, ওই সময় আমি প্রেজেন্ট ছিলাম, উপস্থিত ছিলাম ঢাকা মেডিকেল কলেজে। এবং ওইখানে তার যে রাজনৈতিক যারা কর্মী ছিলেন ওই সময়, তাদের মধ্যে কয়েকজন ওইখানে চেয়ারের মধ্যে বসা ছিল। আমার স্পষ্ট দু একজনের কথা মনে পড়ে, তারা কিন্তু এখানে বসা ছিলেন। এবং আমার যে শিক্ষক ছিলেন, যিনি রেডিওলজিস্ট যিনি ছিলেন, তিনি যে এমআরআই করবেন এটি শুনে তার প্রেশার পর্যন্ত বেড়ে গেল, যে তিনি যে তার এমআরআই করবেন সেটা কি রিপোর্ট আসে। কারণ সে বলছিল যে তুমি যদি না থাকো তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমি কিন্তু তার পাশে এসে দাঁড়িয়েছিলাম। তখন আমি ঢাকা মেডিকেল কলেজে এমএসসির স্টুডেন্ট ছিলাম। সে অবস্থায় তার পাশে যেয়ে দাঁড়িয়েছি এবং সে তার এমআরআই করলেন, এমআরআই রিপোর্ট দিলেন এবং সেই রিপোর্টে আপনারা জানেন যে তার কি মেরুদণ্ডের যে ক্ষতটা ছিল সেটা কিন্তু স্পষ্ট। এবং সেখানে কিন্তু তিনি ঢাকা মেডিকেলে ভর্তি হলেন এবং ঢাকা মেডিকেলে চিকিৎসা এমআরআইয়ের জন্য আসলেন। এমআরআই করে পরবর্তীতে যে সে আবার ইয়েতে চলে গেলেন। এবং সেখানে যে ভর্তি ছিলেন তার যে চিকিৎসকরা যেটা ছিলেন, আমার এখনো মনে পড়ে, আমার পূর্বের যে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং প্রফেসর আরেকজন ছিলেন প্রফেসর ইদ্রিস আলী এবং আমাদের যে প্রফেসর সিরাজউদ্দিন স্যার, সিরাজউদ্দিন স্যার আন্ডারে ভর্তি ছিলেন, তার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। তো সেই সময়টি আসলে খুবই বেদনাদায়ক, তাকে যেভাবে নিয়ে আসা হয়েছে এবং তিনি যে তাকে যে পরবর্তীতে বিদেশ যেতে হলো, কিভাবে যেতে হয়েছে সেটি আমাদের সকলের কাছে আমাদের কিন্তু সেটি জানা। তার এই দীর্ঘ লাইফে তার যে চিকিৎসার থেকে তিনি যে বঞ্চিত হয়েছেন, ওই সময়ে প্রপার চিকিৎসার থেকে যে বঞ্চিত হয়েছেন সেটিও আপনাদের সকলের কাছেই জানা। এবং সেই জন্য কিন্তু তাকে দীর্ঘদিন কিন্তু ভুগতে হয়েছে এবং তিনি বিদেশে গেলেও তাকে কিন্তু নিয়মিত চিকিৎসকের আন্ডারে তার চিকিৎসা নিতে হয়েছে। এবং শুধু তাই নয়, তার সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর জুবাইদুর রহমান, তিনি কিন্তু খুব ভালো ছাত্রী ছিলেন, ঢাকা মেডিকেল কলেজে আমাদের সিনিয়র ছিলেন এবং তিনিও কিন্তু তার জায়গায় কিন্তু তিনি কাজ করতে পারলেন না। এবং আমরা তার মধ্যে একজন চিকিৎসককে কিন্তু এদেশে মানুষের চিকিৎসা সেবা থেকে কিন্তু বঞ্চিত করেছি। তো এই ঘটনাগুলো কিন্তু আমাদেরকে এখনো ব্যথিত করে। এবং পরবর্তীতে আপনি নিজেও জানেন যে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও কিন্তু এদেশে যে চিকিৎসার যে ব্যবস্থাটি তার পাওয়ার কথা ছিল সেটিও কিন্তু তিনি পাননি। এবং সেখানে কিন্তু তার যে ইচ্ছা অনুসারে তার যে চিকিৎসা তিনি নিতে চেয়েছিলেন সেখানেও কিন্তু তিনি বাধাগ্রস্ত হয়েছেন। এবং পরবর্তীতে তার যে ডিজিজটি ধরা পড়েছে সেটি কিন্তু প্রথমেই তার ডায়াগনোসিস হওয়ার কথা ছিল, সেই ডায়াগনোসিসটি কিন্তু তার এই বিএমইউতে তিনি কিন্তু ভর্তি ছিলেন জেলখানা থেকে, এবং তিনি স্যাঁতস্যাঁতে একটি কারাবদ্ধ রুমে ছিলেন। এবং সেখান থেকে তিনি যখন অসুস্থ হয়ে এই আমাদের বিএমইউতে আসেন এবং সেখানে কিন্তু তার বোর্ড ছিল, তার কিন্তু তার কিন্তু প্রপারলি ডায়াগনোসিসটি করতে পারেননি। বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা টিম ছিল, চিকিৎসকের যে টিম, তো আপনি ওইখানে একজন অন্যতম সদস্য ছিলেন। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে ওনাকে অপচিকিৎসা দেওয়া হয়েছে অথবা ওনাকে মেরে ফেলার জন্য। বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার একজন জনসভায় বলেছেন যে ওনাকে মেরে ফেলার জন্য চিকিৎসা দেওয়া হয়েছে, এরকম কিছু একটা।
তো ওই বিষয়গুলি আপনারা তো খুব কাছ থেকে ওনাকে দেখেছেন, চিকিৎসা করেছেন, ওনার কথা শুনেছেন, এই বিষয়গুলি আপনাদের কোনো প্রমাণ কি আপনারা পেয়েছেন এরকম কিছু? আসলে দেখেন যে তার যে চিকিৎসাটা যেটি চলছিল, এটি আসলে তো চিকিৎসার তো পার্টি ছিল হাসপাতালে আসার পরে, এবং জেলখানা থাকতো বোর্ডের চিকিৎসকরা, কেউ কেউ বোর্ডের সেই বোর্ড চিকিৎসকের তো সরকার বাইরেও কর্তৃক গঠিত ছিল। সরকার কর্তৃক একটা বোর্ড ছিল, সেখান থেকে তারা কিন্তু এখানে খোঁজ নিতে গিয়েছিলেন। এবং তাকে যে পরিবেশে রাখা হয়েছিল, কিভাবে রাখা হয়েছে সেটি আপনারা জানেন। এবং সেখানে তার যে রোগটি হয়েছে সেটি কিন্তু তার যে প্রধান চিকিৎসক, তিনি কিন্তু এই ব্যাপারে কিন্তু কোশ্চেন তুলেছেন। তিনি কিন্তু তার যে যেদিন তার একটা অনুষ্ঠান ছিল, সে আপনি অবশ্যই জানেন যে সংসদ প্লাজাতে যে অনুষ্ঠান ছিল, তার প্রধান যে চিকিৎসক তিনি কিন্তু সে ব্যাপারে কিন্তু প্রশ্ন তুলেছেন যে তার চিকিৎসার ব্যাপারে কোনো গাফলতি হয়েছে কিনা, কি চিকিৎসা দেওয়া হয়েছে, এবং তাকে কিভাবে, কেন তাকে এই এই রোগে আক্রান্ত হলো, কিভাবে হলো, সেগুলো নিয়ে কিন্তু তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন। এবং হয়তোবা ভবিষ্যতে এটি হয়তো কোনো এক সময় বের হয়ে আসবে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কী ধরনের টর্চারিং করা হয়েছে। এবং তার যে চিকিৎসা আপনি জানেন, তিনি যে জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন, তার বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য তিনি কিন্তু, তার পরিবার কিন্তু অ্যাপ্লিকেশন করেছিল, এবং তারা কিন্তু সেখানে তাকে কিন্তু বিদেশ যেতে কিন্তু ওই সময়কার তৎকালীন সরকার কিন্তু তাকে যেতে দেননি। অথচ একই নিয়মে তার দলের যে মন্ত্রীরা ছিলেন, নাসিম সাহেব গিয়েছেন একই নিয়মে, এবং একই নিয়মে কিন্তু আপনার না, আব্দুল জলিল গিয়েছিলেন। আব্দুল জলিল গিয়েছেন, আসমা আব্দুল্লাহ গিয়েছেন, তারা কিন্তু একই নিয়মে গিয়েছিলেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তাকে কিন্তু যেতে দেওয়া হয়নি। তা সত্ত্বেও কিন্তু আমরা বিদেশ থেকে চিকিৎসক এনে এই দেশেই তার চিকিৎসার কিছুটা হলে আমরা ব্যবস্থা করেছিলাম। এবং সেই চিকিৎসা ব্যবস্থা করার একটা পর্যায়ে কিন্তু আমি আর কন্টিনিউশন করতে পারিনি, কারণ এরপরে 28 অক্টোবর চলে আসলো। সেই 28 অক্টোবরে আমাকে হয়তো আপনি জানেন যে আমাকে দীর্ঘ আন্দোলনের মধ্যে যেতে হয়েছে। তা আমি আর পরবর্তীতে কন্টিনিউশন করতে পারিনি। পরবর্তীতে আবার তার সাথে যখন পরিবেশ যখন স্বাভাবিক হয়ে আসলো, আমরা আবার তখন তার চিকিৎসার সাথে সংশ্লিষ্ট হলাম। এবং শেষ সময় সে দীর্ঘ সময় সে হাসপাতালেই ছিলেন। তো এই যে একটি মানুষের যে তার রাইটস, সেই রাইটস থেকে তাকে বঞ্চিত করা, এটি কোনোভাবেই কাম্য না। কারণ আপনি কি, তার চিকিৎসা মানুষের অধিকার, যে চিকিৎসার অধিকার থেকে আপনি তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করছেন। সেই কারণে কিন্তু আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় অসুস্থতার মধ্যে আক্রান্ত হয়েছে, এবং করোনাকালীন সময়েও তিনি করোনাতে আক্রান্ত হয়েছিলেন, আপনাদের অনেকেরই মনে আছে সেই ব্যাপারে। আপনি যে এই চিকিৎসা করারকালীন সময় নিশ্চয়ই আপনি ওনার সাথে কথা হয়েছে, ওনাকে দেখেছেন। ওনার মানে শেষ সময়ের ইচ্ছাটা কি ছিল? বাংলাদেশ নিয়ে, ওনার দল নিয়ে কোনো রকম কথাটা তো বলেছিলেন কিনা? কারণ আপনার হয়তো নিশ্চয়ই মনে আছে যে উনি 2024 সালের 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে উনি ক্যান্টনমেন্ট গিয়েছিলেন। ওই দিন রাতেই উনি হাসপাতাল গিয়েছেন। আপনার মনে আছে ওই দিন হয়তো সেনাপ্রধানের সাথে কথাও বলেছেন। ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্প নিয়ে উনি জিজ্ঞেস করেছিলেন কোথাও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, ওনার লুক আফটার করার জন্য বলেছেন। তারা রাতেই হাসপাতালে গেলেন, তারপর তো আপনারা চিকিৎসা ব্যবস্থা করলেন আপনাদের নেতৃত্বে, আপনাদের টিম। সেই সময় তারপর থেকে উনি কি আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল? কথা বললে কি উনি আপনাদের বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা কি আপনাদের বলে গেছেন এরকম কিছু? যেহেতু আপনারাই কাছে ছিলেন তখন। দেখেন, আমি যতটুকু মনে পড়ে আমার, ওই সময়ে যখন বিশেষ করে 28 অক্টোবর পরে আমি যখন দীর্ঘ সময় প্রায় আন্দোলন সংগ্রামে ছিলাম, তারপরে যখন ম্যাডামের সাথে যখন দেখা করতে আসি, তো ওই দিন ম্যাডাম হসপিটালেই ছিলেন। তো তিনি সরাসরি আমাকে বললেন যে কী ব্যাপার, আমাকে ফেলে কোথায় চলে গেছিল। তখন যে ম্যাডামের সাথে যিনি থাকতেন, ফাতেমা, তখন ফাতেমা বললেন যে ম্যাডাম, আপনাকে তো ভিডিও দেখেছি না, যে স্যার তো বিভিন্ন ইয়েতে রাস্তায় মিছিল করছেন। হ্যাঁ, ও তো রাস্তায় মিছিল করো, তা আমাকে আমার চিকিৎসার কি হলো? তো আমি বললাম যে হ্যাঁ, আপনার তো চিকিৎসক ছিলেন। আমি সিনিয়র চিকিৎসকদেরকে দেখে বললাম যে তারা তো ছিলেন, তাদের সাথে আমার যোগাযোগ ছিল। ওই সময় তারও অনেক প্রয়োজন ছিল, যেগুলো আপনারা জানেন যে তার যেই রোগ ছিল, সেই রোগে তাকে আনুষঙ্গিক অনেক সাপোর্ট দিতে হয়েছে। সেই সাপোর্টটি আমি ওই অবস্থায় থেকেই তাকে সাপোর্টটি দিয়েছিলাম, এবং সেটি সম্ভব হয়েছে কন্টিনিউশন করতে পারাটা। তখন তিনি একটা কথা বলেছিলেন যে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে এটিকে মিন করেছেন যে আমাদের যারা তরুণরা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে, রাজনীতিতে পরিবর্তন দরকার। তিনি মানুষের জন্য ভাবতেন,
সবসময় তিনি কিন্তু কখনোই দেখবেন তার বিরোধী শক্তি হলো তার বিরুদ্ধে কোনো কিন্তু কটূক্তি করেন নাই কখনো। এবং তিনি সবসময় জনগণের জন্য কি করা যায়, মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়, এবং তিনি হাসপাতালে আসলে বলতেন যে হাসপাতালগুলোকে কিভাবে আরো ডেভেলপমেন্ট করা যায়। এই যে মানুষ নিয়ে তার যে চিন্তা ভাবনা করা, সেটি কিন্তু তিনি চেয়েছেন, এবং তিনি সবসময় গুণগত পরিবর্তন চেয়েছেন। এসে রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসুক, এটি কিন্তু মানে শেষ সময় পর্যন্ত আপনার রাজনৈতিক শুরুটা হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সময় থেকে, এবং আপনি এখন রাজনীতি করছেন ওনারই সন্তান আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। আপনি দুইজন নেতার গুণগত পার্থক্য কি, কিরকম দেখছেন? নেতৃত্বের গুণ বা চিন্তা ভাবনা সবকিছু মিলে আপনার মূল্যায়নটা কি? দেখেন, আমি আসলে যখন আমরা ছাত্র জীবনে রাজনীতি শুরু করি, ছাত্র জীবনের রাজনীতিতে আমি যখন আমার মেডিকেল প্রফেশন থেকে আমি যখন মেডিকেল কলেজে ভর্তি হই, এর আগেও আমি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। মেডিকেল কলেজে যখন ভর্তি হই তখন থেকে আমি বেগম খালেদা জিয়াকে কাছ থেকে পেয়েছি, এবং তারপরে আমি যখন বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যাই তখন থেকে আমি বেগম খালেদা জিয়াকে কাছ থেকে পেয়েছি। এবং তার যে মমতাময়ী ডাক, মায়ের মতো, আমরা তাকে মা বলি, এই যে তার ডাকটি, এটি আসলেই অতুলনীয়। এবং সবসময় স্নেহের চোখে দেখতেন এবং শাসন করতেন এবং বলতেন যে এটা করো, এভাবে এটা করো। সেই শাসনটার মধ্যে কিন্তু একটি আদর থাকতো, এবং তিনি বলতেন সবসময় মায়ের মতো করেই। এবং সেখানে কিন্তু কখনোই কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তা বা আমরা রাজনীতি করেছি তার সাথে, এবং তার আদেশকে ফলো করেছি এবং করতে পেরেছি, নিজেকে গর্ববোধ করি যে না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় আমাদেরকে গাইড করতেন এবং করতেন। এবং পরবর্তীতে যখন ম্যাডাম যখন রাজনীতিতে অসুস্থ হয়ে গেলেন এবং তিনি তাকে যখন জেলে নেওয়া হলো, তখন কিন্তু আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এগিয়ে আসলেন। আসলে তার সাথে পরবর্তীতে যে রাজনীতিটি হয়েছে সেটি অনেক টাচি রাজনীতি, এবং সেই বিষয়ে যদি একটু তিনি তার সাথে রাজনীতিটা হয়েছে, কিন্তু ধরেন শুরু হয়েছে আমাদের কিন্তু অনলাইন। আমরা কিন্তু সে তখন বিদেশ থাকতেন, এবং অনএয়ারে আমরা অনেক কথা বলতাম, এবং বিশেষ করে যে আমাদের সাথে যে পার্টি বসে গেলে আমরা সরাসরি ভিডিওতে তার সাথে কথা বলতাম। এবং তিনি অনেক দূরদৃষ্টি সম্পন্ন, তিনি কিন্তু অনেক কথা বলতেন। এবং যেমন ধরেন যে একটা কাজ দিত, কাজটা মনে করতাম কি যে কাজটা এখানেই মনে হয় শেষ ব্যাপারটা তা না, তিনি ওইটার ফলো আপ নিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত একটা কাজে পাঠিয়েছেন, সেই কাজটা সাকসেসফুলি কতটুকু করলাম এবং সে শুনতে পছন্দ করেন। এবং যখন একটা কথা বললো, হয়তো বা আমি বলতাম যে আমরা কি এভাবে করবো না, এটা করব, এবং তখন কিন্তু তিনি সবসময় বলতেন যে না, জনগণের যেভাবে উপকার হয় সেভাবে করো। যেমন আপনি ধরেন করোনাকালীন সময় যখন আমরা বিভিন্ন করোনার সামগ্রী যখন দিই, সারা বাংলাদেশে আমরা করোনাকালীন সময় কাজ করেছি, বা আমি আমার নিজ হাতেই কিন্তু অনেক কিছু আমাকে দিয়ে তিনি করিয়েছেন, সেটা আমরা দেখেছি। সেখানে দেখা গেলো যে আমরা মাস্ক দিব, আমি একবার বললাম যে আমরা এই স্পটে আমরা মাস্কগুলো দিতে চাই, তখন বললো যে এভাবে দিলে মাস্কগুলো হয়তো অপচয় হবে, কিন্তু মাস্কগুলো যদি আমরা হোস্টেলে যারা থাকেন ওদেরকে যদি দেওয়া যায়, কিংবা ইন্ডিভিজুয়াল মাস্কগুলো যদি দেওয়া যায়, তাহলে মনে হয় অনেক মানুষ এটার আওতায় নিয়ে আসা যাবে এবং এটাকে কাজ করা যাবে। এই যে চিন্তা ভাবনা করা, এটাই কিন্তু তার সাথে কাজ করার একটি আনন্দই আলাদা। এবং আরেকটি ব্যাপার হয় যে আপনার নিশ্চয়ই মনে আছে যে ফিলিস্তিনে একটা ঘটনা ঘটলো, সেখানে ফিলিস্তিনের যে মানুষের জন্য যে তার যে আগ্রহ, এবং সেখানে সে অনেক ধরনের সামগ্রী, শুকনা খাবার থেকে শুরু করে মেডিকেল সামগ্রী, সেটির জন্য আমাকে দিলেন। তখন আমার স্পষ্ট মনে আছে যে আমরা এটি আমাদের দলের মহাসচিব সহ আমরা যে দিয়ে আসছিলাম ফিলিস্তিন দূতাবাসে, যখন দিতে যাই, দেওয়ার পরে যখন ব্যাক করার আসতে না আসতেই দেখলাম তার ফলো আপটা কিন্তু চলে আসছে, এবং বললো যে এই যে কাজ করার যে একটা যে উৎসাহ দেওয়াটা, যে আমি তো সারেন্ডার করে ফেলছিলাম, হয়তো এত বড় কাজ করতে পারবো না, কিন্তু এই যে উৎসাহ দেওয়াটা, যে চেষ্টা করলেই পারা যায়, সেটি কিন্তু আমাদের দলের বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান, এই যে সাহস দেওয়াটা। সুতরাং দুইজনের দুই জায়গাটা কিন্তু ভিন্ন, দুইজনের দুই জায়গার থেকে দুইজনকেই কাছ থেকে রাজনীতি করার সুযোগ পেয়েছি,
এবং সেখানে দেখেছি জায়গাটি ভিন্ন, কিন্তু জায়গাটির কিন্তু লক্ষ্যমাত্রা এক, সেটা হলো দেশের জনগণ, টার্গেট জনগণ, তাদেরকে উদ্দেশ্য করে কাজ করা, কিন্তু হয়তো ভিন্ন আঙ্গিকে ভিন্ন রূপে হয়তো সেই কাজগুলো হচ্ছে। তো ধন্যবাদ ডক্টর রফিক, আপনাকে আমার সময় দেওয়ার জন্য। আজকে এখানেই শেষ করছি। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ।